স্বাগত এখন প্রকাশের সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। আজ চিনমতি সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যেখানে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা ইদানিং লক্ষ্য করছি যে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে ভোটাধিকার ফিরে এলো, সেই জুলাই আন্দোলনকে নানাভাবেই খাটো করার চেষ্টা হচ্ছে। কেউ কেউ আবার জুলাইকে ব্যবহার করেছেন স্বার্থসিদ্ধির উপায় হিসেবে, এমন অভিযোগও আছে। জুলাই গণ অভ্যুত্থান ও সমসাময়িক রাজনীতির অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন ফরিদপুর 4 আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এবং জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আপনাদের দুজনকেই স্বাগত আজকের আলোচনায়। জনাব শহীদুল ইসলাম বাবুল, আজকে আমি যেমনটি বললাম যে চিনমতি সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী সেখানে বলেছেন যে জুলাইয়ে শহীদ এবং আহতদের পুনর্বাসন সরকারের দায়িত্ব, হত্যাকারীদের বিচার এদেশের মাটিতেই হবে, এরকম বক্তব্য তিনি দিয়েছেন। কিন্তু আমরা যখন পহেলা জুলাই এই স্মরণীয় জুলাই মাস শুরু হলো, তখন কিন্তু আমরা বেশ কিছু অভিযোগও পাচ্ছিলাম এরকম যে মাত্র 2 বছরের মাথায় জুলাই নিয়ে এক ধরনের নিস্পৃহতা তৈরি হয়েছে শাসক দলের মধ্যে। এই অভিযোগ কতটা আপনি যৌক্তিক মনে করেন? না, রাজনীতি করলে তো অভিযোগ আসবেই, হাজার অভিযোগ আসবে। কলা গাছে কেউ ঢিল মারে না, বুঝলেন, আপেল গাছেই মারে মানুষ, স্বাভাবিকভাবে সমালোচনা হবে। তবে আপনি নিশ্চিত থাকেন, তার আগে একটু বলার দরকার আসলে যে আমাদের জাতির যা কিছু শ্রেষ্ঠ অর্জন, জুলাই তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। আমাদের মুক্তিযুদ্ধ বলেন, আমাদের 90 বলেন, আমাদের জুলাই বলেন, উল্লেখযোগ্য বড় হারে যদি আমি 3টা ঘটনার কথা বলি, 2টা ঘটনার কথা বললে মুক্তিযুদ্ধ এবং জুলাই, 3টা বললে সাথে 90। এই যে অর্জন, এই অর্জন কি বলবো, কেউ যদি ম্লান করতে চায় তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। কিন্তু আমি গর্ব করে বলতে পারি, আপনি যেটা বললেন যে জুলাইকে ম্লান করতে চায়, এটা বিরুদ্ধবাদীদের বক্তব্য। বাট জুলাই ব্যবসা বিএনপি করে না, জুলাই নিয়ে বাড়াবাড়ি বিএনপি করে না। যেমন মুক্তিযুদ্ধে আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণা, সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধ আমরা মনে করি যে মুক্তিযুদ্ধ আমাদের চেতনার অংশ, আমাদের শ্রেষ্ঠ অর্জন। আবার কেউ কেউ মুক্তিযুদ্ধকে এটা মনে করে না, আমাদের দেশের মধ্যে যারা রাজনীতি করে। আবার 90 ধরেন, যে আমাদের শামীম ভাইদের দল জাতীয় পার্টি, তাদের বিরুদ্ধেই হয়েছিল। হ্যাঁ, এটা ঠিক যে 90 বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম সবারই স্টেক আছে, এটাও ঠিক। আবার 24ও ধরেন আওয়ামী লীগের বিরুদ্ধে অভ্যুত্থান, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে, বা শামীম ভাইরাও তার অংশ ছিলেন, তাদের বিরুদ্ধে অভ্যুত্থান। এই অভ্যুত্থানে বিএনপি বা জামাত ইসলাম মেইন স্টেক, বা সাথে ছাত্র নেতৃত্ব, এরা মেইন স্টেক। তার আপনি যদি 3টা ঘটনাকে বিশ্লেষণ করেন, এ জাতির শ্রেষ্ঠ 3টা ঘটনা, এই 3টা ঘটনাই কম বেশি বিএনপির অবদান আছে। এইটাকে নিয়ে বাট বিএনপি কখনো ব্যবসা করতে চায় না। আওয়ামী লীগ দেখবেন মুক্তিযুদ্ধ হাই হোসেন কইতে আজান দিয়ে মুক্তিযুদ্ধের নাম দিয়ে লুটপাট করছে, আজান দিয়ে মানুষ খুন করছে, জয় বাংলা স্লোগান দিয়ে মানুষ করছে। এখনো কেউ এই ধরনের স্লোগান দিয়ে, ইনকিলাব জিন্দাবাদ বা স্লোগান দিয়ে অন্যায় অবিচারের সাথে যুক্ত হয়েছে। বিএনপি কোনো কিছু জুলাই ধারণ করে, এবং বিএনপির কোনো কাজেই আপনি দেখবেন না যে জুলাইকে বিএনপি অস্বীকার করছে, জুলাইকে ডিজোন করছে। প্রধানমন্ত্রী জুলাই নিয়ে প্রোগ্রাম করছেন, এবং জুলাইয়ের পুনর্বাসনের জন্য বাজেটে বরাদ্দও রাখা হয়েছে জুলাইয়ের ইসের জন্য। বাট জুলাই নিয়ে বাণিজ্য করা, জুলাই নিয়ে ব্যবসা করা, জুলাই নিয়ে তেতো করা, ওই লেবু চেপার মতো আওয়ামী লীগ যেটা করে দেশ ছেড়ে পালাইছে, মুক্তিযুদ্ধের বাণিজ্য করে, ব্যাসাতি করে। আবার একটা গোষ্ঠী জুলাইকে ব্যাসাতি করতে যেয়ে এটাকে জুলাইকে তেতো করছে। কোনো কিছুই সীমাহীন বাড়াবাড়িকে এই দেশের মানুষ ভালোভাবে গ্রহণ করে না। যে যার যতটুকু অর্জন, যেখানে যতটুকু প্রয়োজন, এটা চেতনা ধারণ করার ব্যাপার। আপনার এটা প্রতিহিংসার মধ্য দিয়ে না। প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন আজকে, এইখানেই বলেছেন, তার মায়ের উদাহরণ দিয়ে বলেছেন, তার ভাইয়ের উদাহরণ দিয়ে বলেছেন। পার্থক্য তো আছেই। তো সেই জন্য কেউ বলতে পারে যে বিএনপি জুলাইয়ের চেতনা ম্লান করতেছে, আবার আওয়ামী লীগ বলে উল্টা কথা, বা পতিত শক্তি বলে উল্টা কথা। এটাই তো হবে স্বাভাবিক ব্যাপার। আবার অতি প্রগতিশীল যারা, জুলাইয়ের চেতনার ধারক যারা নিজেদেরকে মনে করে, তারা ওই কথা বলতে পারে। আওয়ামী লীগ বলতো বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধী, বলতো তো, অথচ মুক্তিযুদ্ধকে বিএনপি এখন মাত্র ওন করতে হচ্ছে। মুক্তিযুদ্ধ ওন করার মতো অন্য কোনো রাজনৈতিক দল এখন মাঠে নাই। বাস্তবতা, বিএনপিকে মুক্তিযুদ্ধ
ওন করতে হয়, ধারণ করতে হয়। আর জুলাই যখন কেউ ধারণ করার মানুষ থাকবে না, তখনও বিএনপি জুলাই ধারণ করবে, এইটাই নিশ্চিত থাকে। ধন্যবাদ জনাব শহীদুল ইসলাম বাবুল। জনাব শামীম হায়দার পাটোয়ারি, জুলাই নিয়ে ব্যবসা হয়েছে এটা মানে অভিযোগ করেন অনেকেই, এবং জুলাইকে ৭১-এর মুখোমুখি করা হয়েছে একটা সময়। আপনার কি মনে হয় যে এই ২ বছর পরে এসে জুলাই তার আবেদন কিছুটা হলেও হারিয়েছে, বা এর মহিমা তাদের কারণেই, যারা জুলাইকে এনেছে তাদের কিছু কিছু কর্মকাণ্ডের কারণেই জুলাইয়ের মহিমা ম্লান হয়েছে? জুলাই তো আমাদের চোখের সামনে হয়েছে, আমরা এতে অংশগ্রহণও করেছিলাম টকশোর মাধ্যমে, আমাদের ছেলেপেলেরাও অংশগ্রহণ করেছিল, আমরা চোখের সামনে সব দেখেছি। জুলাই আন্দোলনের শেষের দিকে যে বিপুল পরিমাণ মানুষ রাস্তায় নেমেছে, এটা কোনো একটা দলের বা দুটো দলের বা তিনটা দলের না, সারা বাংলাদেশের মানুষ নেমেছিল। সেখানে বিএনপি বিশাল স্টেক, তারাই তো সবচেয়ে লার্জেস্ট দল। মজার ব্যাপার হচ্ছে সেখানে আওয়ামী লীগের লোকজনও নেমেছিল, আমি নিজের চোখে দেখেছি। আওয়ামী লীগের সাধারণ সমর্থক অনেকে নেমেছে, তাদের ছেলেমেয়ে নেমেছে, পুলিশের ছেলেমেয়েরা নেমেছে। প্রথম দিকে সেখানে শিবিরের একটা ভূমিকা ছিল, শিবির রেজিমেন্টাল দল, তারা এই ধরনের মারামারি যুদ্ধের জন্য প্রস্তুত। ঢাকা ভার্সিটি থেকে শুরু হয়েছে। জুলাই ব্যবসা বা চেতনা ব্যবসা, এই শব্দগুলো বলে আমি মনে করি এই গণতন্ত্রের আন্দোলনটাকে খাটো করা হয়, এই শব্দটাই ডিকশনারি থেকে সরিয়ে ফেলা উচিত। আচ্ছা, যেহেতু এটা বাংলাদেশ, আন্দোলনের পরেই আমরা খুব অবাক হয়ে দেখলাম, আসিফ নজরুল স্যার তো একজন দিকপাল আইনজীবী, উনি যখন উপদেষ্টা হলাম একটু অবাকই হলাম যে সরাসরি বিশ্ববিদ্যালয় প্রফেসর থেকে উপদেষ্টা হওয়া যায়। মাঝখানে তো রাজনীতি করি আমরা, কয়েকবার ভোটে হারি, দুবার জিতি, তিনবার হারি, আবার জেলে যাই, তারপরে একবার মন্ত্রীমন্ত্রী হয়, তো এটা অবাক হলাম। তারপরে যখন নাহিদ, আসিফ, মাহফুজ এরা উপদেষ্টা হলো, আমরা ধাক্কা খেলাম। এবং তখনই আমার মনে হলো জুলাই অবশ্যই সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল, তবে এর একটা অংশ পূর্ব থেকে নিয়ন্ত্রিত ছিল। সেই পূর্ব নিয়ন্ত্রিত অংশটা ইমিডিয়েটলি আফটার টেক ওভার করে ফেলেছে, এবং বিএনপি সেটা বাধাও দিতে পারেনি, আবার বাধাও দেয়নি। এবং সবচেয়ে প্রবলেম হলো এদের মধ্যে দু একজন যারা খুব বীর যোদ্ধা, তাদের মধ্যে তীব্র দুর্নীতির অভিযোগ চলে আসছে। ঠিক ওই জায়গায় জুলাই ধাক্কা খেলো, যে মহান বিপ্লবী পুলিশের সামনে দাঁড়ালো, ছাত্র মোবিলাইজ করলো, দেশকে গণতন্ত্র উপহার দিল, সে টাকার লোভ সামলাতে পারেনি। এরকম কিছু উদাহরণ আছে। বাট অন দ্য আদার হ্যান্ড হাজার হাজার মানুষ মারা গেছে, হাজার হাজার লোক মা খালি হয়েছে, অনেকের চোখ হারিয়েছে। জুলাইকে ছোট করে দেখার কোনো উপায় নেই, এবং আওয়ামী লীগের উচিত হবে, যেটা আওয়ামী লীগ এখনও করেনি। দেখুন, আওয়ামী লীগ কিন্তু আত্মোপলব্ধি করেছে অতীতে। বাকশাল বঙ্গবন্ধুর একটা অ্যাডভেঞ্চারিজম ছিল। বঙ্গবন্ধু সিরাজুল আলমকে ডেকে বললেন, একটা দল করতেছি, তুই যোগ দে। তো সিরাজুল আলম খান বললেন যে আপনি সর্বদলীয় করেন, আমার দল সহ যোগ দিব, কিন্তু একদলীয় হলে আমি যোগ দিব না। তো সেই বাকশাল কারণেই বঙ্গবন্ধুর কিন্তু মৃত্যু হয়েছে, তার ভুল রাজনীতির কারণে। আওয়ামী লীগ কিন্তু ৯১ পর থেকে আর বাকশাল শব্দটা উচ্চারণ করেনি, ওন করেনি। নট অনলি দ্যাট, বাকশালকে যারা সিভিল কু বলেছিলেন, যে বিচারপতি শাহাবুদ্দিন, ৯৬ সালে বিচারপতি শাহাবুদ্দিনকে তারা কিন্তু রাষ্ট্রপতি করেছিলেন। তো আওয়ামী লীগেরও উচিত হবে জুলাইকে নিয়ে কোনো অপ্রীতিকর কথা না বলা। এটা জনগণের আবেগ আছে এই বিষয়টায়, এবং ইমিডিয়েটলি নাও। দ্বিতীয় প্রসঙ্গ যেটা আপনার, এটাও দুঃখজনক, সবাই নামলো মাঠে, ঠিক ২-৩ দিন পরে দেখা গেল আরে এরা তো পাকিস্তানের ভাষায় কথা বলছে, আরে এরা তো রাজাকারের ভাষায় কথা বলছে, এরা ৪৭ বলছে, স্বাধীনতাকে ৭১ বলছে না, ৪৭ বলছে। তখন জনগণের একটা অংশ ধাক্কা খেলো বলেই এনসিপির মতো এত উজ্জীবিত একটি দল জামাতের সাথে জোট করে ৬টি আসন পেতে হয়েছে। এনসিপির তো ৬০টি আসন পাওয়ার কথা, এনসিপির তো ১২০টি আসন পাওয়ার কথা প্র্যাকটিক্যালি ওই আন্দোলনের পরপরই। তো সেখানে কেন হলো? জনগণ দেখলো যে না, এদের মধ্যে একটা অংশ আলট্রা ইসলামিস্ট, এদের মধ্যে একটা অংশ প্রো পাকিস্তানি, একটা অংশ ৭১কে ভালোবাসে না, একটা অংশ ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে চায়। যে বিশাল অংশ তার সাথে নেমেছিল তারা কম্পার্টমেন্টাল হতে থাকলো। দেন যখন ৭১-এর সাথে কম্পেয়ার করতে হলো, ৭১-এর সাথে জুলাইয়ের কোনো কম্পেয়ার কোনো দিক থেকেই হতে পারে না। ৭১-এ ১১ জন সেক্টর কমান্ডার ছিল, তার মধ্যে একজন তো আমাদের জিয়াউর রহমানই ছিলেন। স্বাধীনতার ঘোষণা হয়েছে ২৬ তারিখে হয়েছে, ২৭ তারিখে হয়েছে, ২৫ তারিখে জেনোসাইড হয়েছে, আমি শেষ করে দিই, তার একটা ইলেকশন হয়েছে, এবং ৯ মাস ব্যাপী যুদ্ধ হয়েছে, একটা ভূখণ্ড আসছে, বিপুল লোককে মারা হয়েছে, বিপুল মা বোন রেপড হয়েছে। এইটা তো পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য দু একটা ঘটনার মধ্যে একটা। তো এটার সাথে কম্প্যারিজন করার কোনো প্রয়োজনই নাই। তারাই কম্পেয়ার করছে, তারাই এটাকে ৭১ নিতে চাচ্ছে যারা ৭১কে ভালোবাসে না, যারা ৭১কে ওন করে না। ধন্যবাদ জনাব পাটোয়ারি। জনাব বাবুল, আমরা গত মাসে দেখলাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ।
তার প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, সেই ইস্যুতেই আমরা দেখলাম যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশের রাজনীতি ফিরে আসতে পারবে না। তো এটা যদি পলিটিক্যাল রেটরিক হয়ে থাকে, এর বিপরীত চিত্র আমরা কি দেখি? আপনি নিজে আপনি যে জেলা থেকে এসছেন সেখানে একটা সময় বলা হতো যে আওয়ামী লীগ অধ্যুষিত জেলা ফরিদপুর। মানে দেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হওয়ার চেষ্টা করছে, ঝটিকা মিছিল করেছে। জুলাই গণঅভ্যুত্থানকে আওয়ামী লীগকে নির্মূল করতে পেরেছে? কাউকেও কেউ নির্মূল করতে পারবে না, কাউকেই পারে না। আদর্শের তো মৃত্যু হয় না, যদি আদর্শে থেকে থাকে। তাহলে এই ধরনের বক্তব্য আসছে কেন যে বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগ? আমি বলছি সেটা আদর্শের মৃত্যু হয় না, যদি আদর্শ সত্যিকার মানুষের হাতে থাকে সে আদর্শকে ধারণ করতে পারবে। হতে পারে আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো বলেছেন তার দৃষ্টিভঙ্গি, তবে আমি এতটুকু বলতে পারি যে দুনিয়ার ইতিহাসে এই ঘটনা খুবই বিরল যে একটা তীব্র গণ অভ্যুত্থানের মুখে, তীব্র সর্ব অংশের মানুষ, ইভেন আওয়ামী লীগেরও ভালো শামীম ভাই যেটা বললেন, কোনো মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কেউ যদি সত্য হয়ে যায় বা আছেও কেউ যদি কম, কিন্তু এই বাস্তবতার মুখে সমস্ত গোষ্ঠীর, সমস্ত মানে বংশের একেবারে টপ টু বটম, 1 বছরের বাচ্চা সহ পালাই গেছে যারা, বাইতুল মুকাররম ইমাম সহ যারা পালাইছে, সংসদের 300 এমপি সহ নিয়ে পালাইছে, হাইকোর্টের বিচারপতিদের নিয়ে যারা পালাইছে। দুনিয়ার ইতিহাসে এরকম অভ্যুত্থান আছে কিনা আমি জানি না। 71কে অবশ্যই আমরা খাটো করব না, বা 24ও খাটো করার বিষয় না। এটা একটা ব্যাপক অভ্যুত্থান, এক ব্যাপক অভ্যুত্থান। এই অভ্যুত্থান নজিরবিহীন অভ্যুত্থান, 90-এর চাইতে বড়, অনেক বড়। সুতরাং 24কেও যদি কেউ খাটো করতে চায় বোকার স্বর্গে বাস করবে। নজরুলকে মানে বড় করার জন্য অনেকে রবীন্দ্রনাথকে ছোট করে, দেখবেন এক শ্রেণী মূর্খ লোক আছে। আবার রবীন্দ্রনাথে বড় করার জন্য অনেকে নজরুলকে ছোট করতে চায়। এই তুলনা অবান্তর, অপ্রয়োজনীয়, উদ্দেশ্যমূলক। হ্যাঁ, তাদের এক একজনের ধান্দা এক এক রকম। হ্যাঁ, শেকড় অন্য জায়গায়, আপনি মিলিয়ে দেখবেন। আর আওয়ামী লীগের যে প্রাসঙ্গিক বাস্তবতা, সময়, এটা আমি বলি শোনেন, আওয়ামী লীগের রাজনীতির অনেক ক্যালকুলেশন আছে। আওয়ামী লীগের ভোটার আছে, এটা তো অসত্য না। গ্রামে গঞ্জে আওয়ামী লীগের নেতৃত্ব নাই। শেখ হাসিনার পক্ষে জাবর কাটা এই যে গ্রামে গঞ্জে মানুষদেরকে বিপদে ফেলতেছে, এই আসতেছি, এই আসবো, ফুটফুট করে কোন জায়গাতে জঙ্গলের মধ্যে থেকে ওইটা মুখোশ করে 10 জনে মিছিল করা, আর ফেসবুকে ইউটিউবে বয়ান দিয়ে বাংলাদেশের রাজনীতিতে 2 বছরের মাথায় ফেরত আসা আকাশ কুসুম চিন্তা, এটা অসম্ভব। এবং শেখ হাসিনার সেই শারীরিক বাস্তবতা নাই। আর একটা কথা বলে রাখি আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্কে, আমি জানি না এটা খুব বেশি বাড়াবাড়ি হবে কিনা, কবে ফিরবে আমি জানি না। আওয়ামী লীগ শেখ হাসিনার যদি নেতৃত্ব না ছাড়ে, আওয়ামী লীগ লোকরাই বলছেন এই আওয়ামী লীগ শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে আসাও সম্ভব না, এবং এই আওয়ামী লীগকে পুনর্গঠন করাও সম্ভব না। তার যে বয়স এবং বাস্তবতা, উনি যদি ছাড়ে বা উনার অ্যাবসেন্স যদি হয়, আওয়ামী লীগ 10টা হবে, 10 জন বলবে আমি আওয়ামী লীগ, কমপক্ষে। এটা হলো রাজনৈতিক ইতিহাস। হ্যাঁ, এবং তার পরিবারের কেউ যে এসে নেতৃত্ব দেবে সেই বাস্তবতা বাংলাদেশে নাই, এবং তারা আসবেন না, সুযোগ নাই এই অভ্যুত্থানের পরে। তো আমার বক্তব্য হলো, হতে পারে আওয়ামী লীগ ধরেন এই যে ভেঙে চুরে আবার কবে যায় চারা থেকে গজাবে, সেটা ইতিহাস নির্ধারণ করবে, বাট দিস ইজ নট টাইম। তো আওয়ামী লীগের তো কার্যক্রম নিষিদ্ধ আছে। আমরা একসময় দেখলাম জামাতকে দল হিসেবে নিষিদ্ধ করেছিল, মানে ক্ষমতা থেকে নামার কিছুদিন আগে। এই দাবিও তো আছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আপনি কি মনে করেন যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এটাই যথেষ্ট? এটা তো জুডিশিয়ারি ইস্যু না, আমার কনসেনসাস, জনমত, আপনারা যেহেতু জনমত নিয়ে কাজ করেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিও তো আছে। এখন তো শুধু কার্যক্রম নিষিদ্ধ আছে, সেই দাবি পূরণ করা মানে এটা তো কোনো প্রশাসনিক ব্যাপার হতে পারে না। আমরা প্রথম থেকে বলেছি বিএনপির অবস্থান ক্লিয়ার, মানে দল হিসেবে বিচার করা। বিএনপি কাউকে প্রশাসনিক নির্দেশে এটা দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে না? হ্যাঁ, বিচার তো হবে। বিচারের সাথে এই প্রশ্ন তো আলাদা, দুইটা তো ভিন্ন বিষয়, দুইটা ভিন্ন বিষয়। আওয়ামী লীগ তো একটা জড় পদার্থ, বাট আওয়ামী লীগ যারা পরিচালনা করেছে, আওয়ামী লীগকে ব্যবহার করে যারা অন্যায় অপকর্ম করছে, তাদের বিচার তো হবে। জড় পদার্থের আর কি বিচার? ব্যক্তিত্ব হচ্ছে সংগঠন হিসেবে আওয়ামী লীগের, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হচ্ছে, তো সেটা তো প্রক্রিয়ার মধ্যেই আছে। ব্যক্তিদের হচ্ছে, ব্যক্তিদের নানান অপকর্মের কারণে। হ্যাঁ, এটা তো সংগঠনেরই লোক, সেই হিসেবেই তো বিচার হচ্ছে। এই বিষয় তো যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা যথেষ্ট আছে না, যথেষ্ট না, আরো হতে হবে। এবং ধরে ধরে প্রত্যেকটা অন্যায় অপকর্মে সীমাহীন জুলুম নিষ্ঠুরতার বিচার
বাংলাদেশের মানুষ চায়, এবং এটা একটা নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে আগামী বাংলাদেশের জন্য। যে অন্যায়, অপকর্ম, খুন, লুণ্ঠনের পরিপ্রেক্ষিতে আপনি দেখবেন আওয়ামী লীগের এক শ্রেণীর লোক বিদেশে খুব আমোদে ফুর্তিতে আছে, মিনিমাম কোনো অনুশোচনা নাই, হুঙ্কার দেয়, দেখাই দিবে, আবার আসবে, আবার সেই রকম করবে, আবার গলা কাটবে, আবার নিপীড়ন করবে। দেখবেন আপনি কোনো ক্যারেক্টারের পরিবর্তন হয় নাই কিন্তু সেই হুঙ্কার। এবং বিদেশে আরাম, গান গায়েব আসছে, 5 স্টার হোটেলে আজকে দেখলাম কে কই আছে, খুব বিলাসী জীবনযাপন করতেছেন, কোটি কোটি টাকা তাদের জীবনযাপনে এখনো ব্যয় হয়। কার টাকা, কোথাকার টাকা, অথচ ওখান থেকে হুঙ্কার দেয়, আর তৃণমূলের যেই সমর্থকটা সে বিপদে পড়ে। তারা তো আমরা দেখলাম বিভিন্ন জায়গায় গ্রেফতার টেফতার হয়েছেন অনেক, যারা বললাম তো কিছু আছে না, আবেগের মানুষ তো থাকবেই, ওখান থেকে কোনো হুঙ্কার দেয় সেটা বিশ্বাস করে এই আপা মনে হয় আসলো, নামলো, আবার আমরা মনে হয় ক্ষমতা টমতা যাইতেছি, কিছু আছে তারা তাদেরকে বিপদে ফেলে। এরা কিন্তু নিরাপদ, বিদেশে যারা আছে তারা কিন্তু 100% নিরাপদ জায়গায় বসে প্রচুর বিত্ত বৈভবের মালিক। আর এই যে কর্মীটা যাদেরকে রেখে এতিম করে পালাই গেল, সেই কর্মীটা, বোকা কর্মীটা আবার সেই ফাঁদে পা দিচ্ছে। ধন্যবাদ জনাব বাবুল। জনাব পাটোয়ারি, 5ই আগস্টের পরে আপনাদের কার্যালয়ে ভাঙচুর হয়েছে, দখল হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, এরপর নেতৃত্ব পরিবর্তন এসছে। তো এই যে গণতান্ত্রিকভাবে একটি নির্বাচিত সরকার এখন দায়িত্ব পালন করছে, এখন কি জাতীয় পার্টি স্বাভাবিকভাবে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে? জাতীয় পার্টিকে স্বাভাবিকভাবে রাজনীতি করতে কেউ কোনো বাধা দিচ্ছে না, আমরা এটা অনুভব করছি, সামনের দিনে জানি না। তবে দেখুন 14, 18, 24 এই 3টা ভোটই তো আওয়ামী লীগের 3টা কলঙ্ক, সত্যি কথা যেটা। এটা বাদ দিলে তো আওয়ামী লীগের অতীত অত্যন্ত গৌরবের, সেই 62, 65, 66, 69, 70, 71, 73 গিয়ে একটু কলঙ্কিত হয়েছে। আবার 75-এ তো বঙ্গবন্ধুর পুরো পরিবারকে মেরে ফেলা হলো। তারপরে তো শেখ হাসিনা ফিরে আসলো, ফিরে আসার পরে সেই 79-এ মনে হয় উনি ফিরেছিলেন, বা 81-এ, সরি 82, 81-এ। সেখান থেকে তার 15 বছরের জার্নির পরে, 81-এ 15 বছরের জার্নির পরে উনি আবার প্রাইম মিনিস্টার হলেন, এবং 6 বছর দেশ ভালোই চালিয়েছেন, খারাপ চালাননি। 96 থেকে 2001 বিএনপি আবার 2001-এ আসলো, 2001-এ পিসফুল ট্রানজিশন হলো। সমস্যাটা তো শুরু হলো 14 সাল থেকে। আওয়ামী লীগকে যদি 14-র পর থেকে দেখেন তাদের দায় অনেক, কিন্তু আওয়ামী লীগ যদি 70 বছরে দেখেন তাহলে সেখানে অনেক অর্জনও আছে যেটা বাংলাদেশের সাথে সম্পর্কযুক্ত, যেটাকে কেটে ফেলা, মুছে ফেলা, ইরেজ করে দেওয়া খুব কঠিন। আর আওয়ামী লীগ কী আসলে? আওয়ামী লীগ তো আমাদের মধ্যেই, আমাদের 5 জনের পরিবারে একজন আওয়ামী লীগ আছে। প্রতি বিল্ডিংয়ে যদি 10টা ফ্ল্যাট থাকে দেখবেন ওখানে আওয়ামী লীগের পরিবার আছে, আশেপাশেই সব আওয়ামী লীগ। এখনও তো অনেকে মুখ ফুটে বলছে না। তো তাদের সকলের সাথে কথাবার্তা বলে যেটা আমি অনুভব করেছি, যখন দেখা হয়, চা খাই, তারা এখনও শেখ হাসিনাকেই তাদের নেত্রী মনে করে। এটা একদিক থেকে কাল্ট ফিলোসফি, জিএম কাদের এটাকে কাল্ট বলেছিলেন 22 সালে। খারাপ অর্থে, আসলেই খারাপ। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা খারাপ কিছু করলেও আওয়ামী লীগের বড় অংশের সমর্থক সেটাকে খারাপভাবে দেখে না, এবং ষড়যন্ত্র থিওরি দিয়ে এটা জাস্টিফাই করে। সব কিছু যাতে ষড়যন্ত্র থিওরির উপাদানও চলে আসে, এবং সেই উপাদানগুলো ফেসবুকে ভাসে। রিয়েলিটি হলো আওয়ামী লীগ 3টা ফার্স্ট সেকেন্ড ইলেকশন করেছে, তাদের বিরুদ্ধে গণ আন্দোলন হয়েছে, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এটা একদিকে সত্য। আর একদিকে হলো তারা একটা কনসিডারেবল পোর্শন অফ জনগণের সমর্থকের দল। আপনি দল নিষিদ্ধ করেছেন, সমর্থক নিষিদ্ধ হয়নি। এবং যেটা আমি বলছিলাম, কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, দল কার্যক্রম নিষিদ্ধ নিষিদ্ধ হয়েছে, দল নিষিদ্ধ হয়নি, কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছে। দেখুন 24 সালের 23শে জুন আওয়ামী লীগ কী করেছে, সে তখন তো আন্দোলন ছিল। তো 25 সালে কি করেছে? কিছুই করতে পারেনি। 26 সালে কিন্তু জুন মাসে তারা 29টা মিছিল করেছে, পত্রিকায় পড়লাম। তো 23শে জুন তো হলো অনেক হিস্ট্রিক্যাল দিন, কিন্তু একটা হচ্ছে ওই দিন পলাশির প্রান্তরে সিরাজউদ্দৌলার পরাজয় হয়েছিল। আবার সিপাহী বিপ্লবের সময় মুঘলরা জিতে যেত, কিন্তু তারা অপেক্ষা করলো 23শে জুনে গিয়ে আমরা যুদ্ধ করব, তাহলে আমরা ব্রিটিশদেরকে ওই দিন হারাবো। ওই দিন আবার ব্রিটিশ সৈন্যের সংখ্যা বেড়ে গিয়েছিল, মুঘলরা হেরে গেল। সো যাই হোক, আওয়ামী লীগ বাংলাদেশের সমাজের পার্ট, এটাকে একদম কেটে ফেলে আপনি দমন করতে পারবেন না। যদি পারেন করেন, কিন্তু সকল রাজনীতিবিদ স্বীকার করতে বাধ্য হবে এটা দমন করা, নিঃশেষ করা সম্ভব না। তো ইউ হ্যাভ টু লিভ উইথ ইট। কীভাবে? জেলে দিয়ে, লাঠি করে, গুলি করে? সেটা তো পারবেন না। জেলে আপনি কতজনকে রাখবেন, কিভাবে রাখবেন? আর আপনি সরকারের প্রথম বছরেই যদি নিষ্ঠুর হতে বাধ্য হন, আমি বিএনপিকে ব্লেম করবো না, আওয়ামী লীগ ফিরে আসলে বিএনপি নিষ্ঠুর হতে বাধ্য হন, তাহলে বাকি 4 বছর কিভাবে চলবে? তাহলে দেখা যাবে শেখ হাসিনা শেষের দিকে গিয়ে যে বাধ্য হয়েছিলেন, বা শেষের দিকে যে উনি অন্যায়গুলো করেছিলেন, সেগুলো অনেকগুলি আগেই হয়ে যাবে। সো একটা পলিটিক্যাল কনসেনসাস লাগবে। আমি একটা ঘটনা বলি, এখানে অন রেকর্ডেই বলি,
জিয়াউর রহমানের শেষের দিকে বাংলাদেশের বিভিন্ন বর্ডারে ছোটোখাটো প্রবলেম হচ্ছিল, তো জিয়াউর রহমান সেনাবাহিনীর একটা টিমকে পাঠালেন নেগোশিয়েট করার জন্য প্রতিবেশী দেশের সাথে। তো সেখান থেকে ভাইব এনে ওনারা বললেন যদি শেখ হাসিনাকে বাংলাদেশে আনা হয় তাহলে হয়তোবা এই দ্বন্দ্বগুলো পিসফুলি সলিউশন হয়ে যেতে পারে। তাই হয়েছিল। পরবর্তী জিয়াউর রহমানও মারা গেল 11 দিন পরে। তো বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আজ হোক কাল হোক একটা সময় শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে অ্যালাউ করতে হবে। যদি অ্যালাউ না করা হয় আওয়ামী লীগের যেটা সমস্যা, তার একটা অ্যাডভেঞ্চারিজমে ভুগবে, আরেকটা ৭১, আরেকটা যুদ্ধ, আরেকটা সংগ্রাম, এবং এটা দিয়ে তারা তাদের সমর্থকদের মধ্যে ২৪-এর কালিমা মুছে ফেলবে। জাস্ট চিন্তা করেন, সংসদের প্রথম ভাষণে যে জনাব তারেক জিয়া যদি আওয়ামী লীগকে অ্যালাউ করতো, আওয়ামী লীগ অন্তত ১০-১৫ বছর বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলতে সাহস পেত না বা পলিটিক্যাল ফেস থাকতো না। কিন্তু তারা যদি আন্দোলন করে সফলতার কাছাকাছি যায় অথবা ব্যর্থও হয়, তারা বিপ্লবী হয়ে যাবে। তাদের ভাষায় তারা বিপ্লবী, নিজেকে বিপ্লবী বলবে। এদেশে তো অনেক ধরনের বিপ্লবী হয়। তো সেই সুযোগটা কিন্তু আওয়ামী লীগকে দেওয়াটা ওয়াইজ হবে বলে আমি মনে করি না। এবং বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, এখানে যদি 1% লোকও ইন্টিগ্রেশনের দূরে থাকে, অর্থনীতিতে ধাক্কা খাবে। কমার্শিয়ালাইজেশন নাই, ইনভেস্টমেন্ট নাই, কোথা থেকে দেশ চালাবে মাননীয় প্রধানমন্ত্রী? উনি এত বড় বড় স্কিমগুলো কোথা থেকে আনবেন? যদি দেশে শান্তি থাকে, এফডিআই আসবে, রপ্তানি হবে, দেশ শান্তি থাকবে, এবং বিএনপিও কমফোর্টেবলি অনেক দিন ক্ষমতায় থাকবে। আচ্ছা, আওয়ামী লীগ রিভাইভ হলে ক্ষমতায় আসবে, এমনটা তো বাস্তবসম্মত কখনো না। পৃথিবীর ইতিহাসে তো এমন নাই যে পলাতক একটা দল শ্রীলঙ্কায় হয়েছে, বাট সেখানে রক্তপাত ছিল না। নেপালে কিন্তু আবার হয় নাই। তো পলাতক দল ফিরে এসে সরকার গঠন করেছে, এমন কিন্তু নজির নাই। কিন্তু পলাতক দল বিরোধী দল হয়েছে প্রথম বা দ্বিতীয়, এমন নজির অনেক আছে। সেই সব দেশে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, জাতিটা বেঁচে গেছে। ধন্যবাদ জনাব পান্ডে। আমাদের একটা বিরতি নেওয়ার সময় আছে। জনাব বাবুল, আপনি কিছু বলার ছিল, আমরা বিরতির পরে এসে আবার দর্শক আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। জনাব বাবুল, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জুলাই আন্দোলনকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে অভিনেত্রী শাওনের একটি পোস্টকে ঘিরে, এবং আজকে শাহবাগ থানায় অভিনেত্রী শাওন এবং মাহিয়া মাহি সহ আরও একজন, ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তো এই যে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বলা, মানে আমরা তো বাক স্বাধীনতার জন্য এই আন্দোলন করেছি, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা কি মানে জুলাইকে খাটো করতে ফ্যাসিস্টদের সহযোগীদের একটা ষড়যন্ত্র, নাকি এটা স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড? মানে না না, স্বাভাবিক মত প্রকাশের স্বাধীনতার খেলাফ? না, স্বাভাবিক না, মানে না, মত প্রকাশের স্বাধীনতার খেলাফ না, মত প্রকাশেরও তো একটা ধরন থাকতে হবে, তার একটা সীমা থাকতে হবে। আপনি এখানে বসে বসে যদি লাঠি ঘোরান, ছুরি ঘোরান, এবং সেটা যদি আমার নাকে এসে লাগে, এটা তো আপনার স্বাধীনতা হইতে পারে না। আপনার স্বাধীনতা অতটুক যতটুক আমার নাকের নাক, সেইটুক। আপনি এই জুলাইয়ের পক্ষের একটা অংশ যেমন নোংরা, অশ্লীল, অরুচিকর শব্দ ব্যবহার করেছে, এটা সত্য। হ্যাঁ, মেইন স্ট্রিম রাজনৈতিক দল না হলেও একটা অংশ করেছে, এটা সত্য। মির্জা আব্বাসের নামে যেসব কথাবার্তা বলেছে বা এই শব্দ বলে একটা প্রজন্ম তাদেরকে হিরো ভাবার চেষ্টা করেছে, এটাও এক ধরনের অসুস্থতার সিকনেস। এবং তার প্রতি উত্তরে এইসব, এই যে মেহের আফরোজ শাওনরা যেই আচরণ, যেই শব্দ বলছে, এটাও সিকনেস, অসুস্থতার। কোনোটার সাথে এই রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায় নাই। এটা আমাদের সমাজ বাস্তবতার একটা অংশ হয়ে গেছে। এই যে অসুস্থ, মানে বিদ্বেষপূর্ণ শব্দ, নোংরা অশ্লীল শব্দের ব্যবহার রাজনীতিতে, এটা 5 তারিখের পরে আরও বেড়েছে। এর আগে ধরেন 5 তারিখের আগেও ছিল, সেটা স্বয়ং প্রধানমন্ত্রী এবং তার মানে এই অনুচর বর্গের মধ্য থেকে কাউকে কাউকে প্রমোট করতে হতো, যে সকাল হতো খালেদা জিয়া, বিএনপি, জামাত, গালাগালি, অশ্লীল, অরুচিকর, এবং সেটা টপ টু বটম থেকে শুরু হতো। তো পার্থক্য হলো এবার যে এইবার দায়িত্বশীল রাজনৈতিক দলের পক্ষ থেকে ওইভাবে শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে আসবেন না। আপনি দেখবেন ইভেন খালেদা জিয়া ধরেন, উনি এত নিপীড়িত হলো, হাসপাতালে যখন জুলাই আসলো, 5ই আগস্ট আসলো, হাসপাতাল থেকে উনি বক্তব্য দিয়েছিলেন একটা 3 মিনিটের অসুস্থতা, যে আমরা প্রতিহিংসা করব না, সকলে মিলে দেশটা এগিয়ে নিয়ে যাব। তারেক রহমান আজকেও বক্তৃতা দিয়েছেন, আজকে না গতকালকে, যে আমার মাকে আমি জিজ্ঞেস যদি করতাম, সে বলতো না, আমার পর যে জুলুম হয়েছে তার তো আর ফিরে পাবো না আমি। আমার ভাইকে যদি বলতাম, তিনিও একই কথা বলতেন। সুতরাং এইসব প্রতিহিংসা রাজনীতি না, আসলে আমরা সকলকে নিয়ে একসাথে আমরা এগিয়ে যাই দেশটা, এটা সবাই বলতে পারে না, সবাই এটা ধারণ করতে পারে না। আপনি দেখেন না, হাসিনা জীবনে এত কিছুর পরেও শিক্ষা হচ্ছে না,
পালাই জগৎ 3 দিন আগেও বক্তৃতা দিচ্ছে অহংকার করে, হাসিনা পালায় না, পালাইছে তো, আগেও পালাইছে, দিস ইজ নট ফার্স্ট। খালেদা জিয়া একমাত্র মানুষ যে বলতে পারে আমি পালাই না, একজন বলতে পারেন খালেদা জিয়া, হ্যাঁ, জীবন দিয়েছেন কিন্তু ফ্যাসিবাদের সাথে কোনোদিন আপোষ করে নাই। ভণ্ডামির রাজনীতি তো বেশি দিন চলে না, থাকতে পারে আওয়ামী লীগের একটা গোষ্ঠী সমর্থক, হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগের যে সাংগঠনিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় ফেরা তাদের খুব কঠিন, এবং ফিরবে যে আওয়ামী লীগ যদি সেই পুরনো চরিত্র, এটা তো মানুষ আতঙ্কিত হয়। উনি যে ওখানে বসে বসে বক্তৃতা দিচ্ছেন, নাম লিখে রাখো, সোজা করে আগে ছাড় দিছে, এবার আর ছাড় দিব না। আরে ভাই, মগের মুলুক, এগুলো করেই তো দেশ ছাড়ছেন, পালাইছেন। 3 দিন আগে কইছেন অহংকার করে পালাই না, সমস্ত সাউকোনা গোষ্ঠীকে নিয়ে পালিয়েছেন না। তো আমার বক্তব্য হলো আওয়ামী লীগের তো অনুশোচনা নাই, ন্যূনতম অনুশোচনা নাই, এবং তারা দেশের মধ্যে বিশৃঙ্খলাই সৃষ্টি করতে চায়, প্রতিহিংসা চরিতার্থ করতে চায়। সিরাজুর রহমান আছে না, সিরাজুর রহমান হিথ্রো এয়ারপোর্টে শেখ হাসিনাকে বলেছিল যে কেন রাজনীতি করতে চান। শেখ সাহেবের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সিরাজুর রহমান। বিবিসি সাংবাদিক। তার হত্যার প্রতিশোধ নিতে রাজনীতি করব, আপনি বলেন তো, তখন হয়তো না বুঝেই বলেছে, এবং তার মনের মধ্যে যেটা বাস্তবতা সেটাই, ওনার মধ্যে প্রতিশোধই কাজ করে সবসময়। একটা লাশের বদলে 10টা লাশ চাই, হ্যাঁ, এইটা কোনো রাজনীতির ভাষা হতে পারে, অনুষঙ্গ হতে পারে, আমি জানি না। বা এই যে যে শব্দচয়ন হচ্ছে আমাদের প্রজন্ম যেটা করছে, আমি মনে করি ওইগুলো থেকেই সংক্রমণ হয়েছে, এইসব এই দায়িত্বশীল আচরণ থেকে। এটা হতে পারে একটা আদর্শ কেউ ধারণ করুক আর নাই করুক, এটা সুস্থ আদর্শ না। ধন্যবাদ জনাব বাবুল। জনাব পাটোয়ারি, আপনি কি মনে করেন যেটা মানে জাতীয় পার্টি তো এখন বিরোধী দল, এনসিপিও বিরোধী দল, এনসিপির প্রধান এবং বিরোধী দলের চিফ হুইপ তিনি 1 জুলাইতে রায়ের বাজারে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করতে বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানের কাঙ্ক্ষিত যে বাংলাদেশ সেটি এখনও পাওয়া যায়নি। বিএনপি হয়তো মাত্র 4 মাস 4.5 মাস সরকারে আছে, কিন্তু তার আগে অন্তর্বর্তী সরকার ছিল দীর্ঘদিন। সব মিলিয়ে জুলাই গণঅভ্যুত্থানের পর 2 বছরেরও বেশি সময় পার হয়েছে। তাহলে যে ট্যানজিবল অনুভবযোগ্য পরিবর্তনগুলো আমরা আশা করেছিলাম শেখ হাসিনার সরে গেছে, সেটা তো বোঝাই যায় মোটা দাগে, কিন্তু সুশাসন, মানে আইনের শাসন, এই সব প্রতিষ্ঠার যে দাবিগুলো ছিল, আপনার কি মনে হয় যে নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছে সেটা অনেকেরই বক্তব্য যে যে বাংলাদেশ, কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেটা এখনো পাওয়া যায়নি? এটার জন্য নাহিদ ইসলামরাই দায়ী, কারণ তারাই এই অনেক কোটা দৃশ্যমান করেছে। বিএনপি তো অনেক বিষয়েই হেজিডেন্ট ছিল। আওয়ামী লীগ ব্যানের দাবি তো আর বিএনপি করেনি। দেখুন 90 সালে বাংলাদেশে একটা আন্দোলন হয়েছিল আমাদের চোখের সামনে, তখন ছোট ঈশ্বর স্যার পদত্যাগ করলেন। তার আগে তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে এনে উপরাষ্ট্রপতি করলেন, উনি পদত্যাগ করে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা, কনস্টিটিউশনাল অর্ডার মেনটেন করলেন, নিজে পারলেন না, জেলে গেলেন, ভোট করলেন। ওই সময় কিন্তু জাতীয় পার্টিকে বাদ দিয়ে ভোট করার কোনো দাবি আসে নাই। চার জোটের রূপরেখা আসলো, সেখানে বলা হলো বিটিভি স্বাধীন থাকবে, কেউ জামাত আর জাতীয় পার্টিতে জোট করবে না, কিন্তু জাতীয় পার্টি ভোট করবে। তখন জাতীয় পার্টিও কিন্তু একটা ঐতিহাসিক সিদ্ধান্ত যে আমরা ভোট করব। 35টি আসন পেয়েছিল জাতীয় পার্টি, 70টি আসনে সেকেন্ড হাইয়েস্ট ভোট পেয়েছিল। নাও যে কারণে 91, 96, 2001, ইভেন 2005-06 পর্যন্ত দেশে একটা কনস্ট্যান্ট ট্রানজিশন, ডেমোক্রেটিক স্ট্যাবিলিটি ছিল 15 বছর পুরো একটা না। কারণ ওই যে 91 থেকে বাদ দেওয়া হয়নি। এই 26 সালের ভোটে যখন প্রথম থেকে আওয়ামী লীগকে বাদ দিয়ে এবং অনেককে বাদ দিয়ে ভোট করা হবে, ঐক্যমত কমিশনে আওয়ামী লীগ সহ অনেককে বাদ দিয়ে করা হবে, তখনই যে দেশটা একটা শেকি পর্যায়ে চলে গেল। আপনি জনগণের একটা অংশকে বাদ দিয়ে আগেছেন। হ্যাঁ, আওয়ামী লীগও জামাতকে বাদ দিয়েছিল, এটা সত্য। আওয়ামী লীগের আমলেও বিএনপি ভোটে অংশগ্রহণ করে নেই, কারণ কেয়ারটেকার বাদ দেওয়া হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ তো আর আইন করে বিএনপিকে ভোটে বন্ধ করে নেই, প্রেশার ক্রিয়েট করেছিল। তো সেইখানে তো একটা আমি মনে করি অস্থিতিশীলতার বীজ সেখানে ছিল। আপনি যে ঐক্যমতটা সৃষ্টি করতে পারতেন, জুলাই আন্দোলনের মূল চেতনা ছিল আওয়ামী লীগ 3টা ফার্সিক্যাল ভোট করেছে, একতরফা ভোট করেছে 2টা, আওয়ামী লীগ ক্ষমতা থাকা উচিত না। প্রথম হলো এটাই, প্লেইন অ্যান্ড সিম্পল। জুলাই কোনো স্বাধীনতা যুদ্ধ না, জুলাই কোনো মিনস অফ প্রোডাকশন চেঞ্জ করার বিপ্লবও না, ইটস নট এ বলশেভিক রিভলিউশন, এটা নকশাল আন্দোলন না, এটা একটা সরকারকে পরিবর্তন করা। এবং তরুণরা হঠাৎ করে অনেক এম্পাওয়ার্ড হয়েছে, সেই তরুণের চেতনাটা তারা চেষ্টা করেছে রাষ্ট্র পরিচালনায় নিয়ে আসতে, অভিজ্ঞতার অভাবের কারণে তারা সঠিকভাবে আনতে পারেনি। এটা শুধু অভিজ্ঞতার অভাব বলবেন? এবং এর সাথে আমি বলবো তারা পলিটিক্যালি অনেকে
কর্নার ছিল, ব্লাইন্ড ছিল, ওপেননেস ছিল না পলিটিক্যালি, যে কারণে তারা আওয়ামী লীগ দ্বারা টর্চার ছিল। আওয়ামী লীগকে ভোটে আসতে দেওয়া যাবে না। জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে ভোট করেছে, একসাথে সংসদে ছিল, ওদের অফিসে আগুন দাও, ওদেরকে ভোট থেকে সরিয়ে দাও, পারলে 32 নম্বর ভেঙে দাও, বঙ্গবন্ধুর বাড়ি আবক্ষ মূর্তিগুলো ভেঙে ফেলো। এগুলো আসলে রাষ্ট্রের জন্য কি কাজে লেগেছে? দেশ গঠনে এর কোন কাজটা সঠিকভাবে আমাদের কাজে লেগেছে? একটাও লাগেনি। অনেকের রাগ খুব প্রশমন হয়েছে। আর ওই যে আওয়ামী লীগ ক্ষমা চাবে, দুঃখ প্রকাশ করবে, আমি এখনও মনে করি আওয়ামী লীগের রিফর্ম হওয়া উচিত, আওয়ামী লীগের দুঃখ প্রকাশ করা উচিত। কিন্তু আপনি 32 নম্বর ভেঙে, বঙ্গবন্ধুর অসংখ্য আবক্ষ মূর্তি ভেঙে ফেলে, ডিম মেরে, বাড়িতে আগুন দিয়ে, মপ করে, এরপরে কিভাবে এক্সপেক্ট করেন তারা ন্যাশনাল অ্যাটিটিউড করবে? তারা এখন 90 ভিকটিম ক্লাস হয়েছে এবং 17 বছর তাদের আন্ডারে যারা ভিকটিম ছিল তাদের মতো তারাও পুঞ্জীবিত ক্ষোভ হচ্ছে এবং এই ক্ষোভের সাথে আরও অনেক ক্ষোভ যুক্ত হয়ে একসময় বিস্ফোরণ হবে। ইতিহাস তাই বলে। কেন হবে? কারণ ইকোনমি এমন একটা কন্ডিশনে আছে, বিএনপি সরকার চাইলেও দেশের মানুষকে অনেক হ্যাপি রাখতে পারবে না। এদেশে অনেক মানুষ আনহ্যাপি থাকবে। এই আনহ্যাপি ম্যানগুলো কোনো না কোনো পুঞ্জীবিত ক্ষোভ গোষ্ঠীর অধীনে চলে যাবে। তো সেটার ভয় তো আছে, সেটার আশঙ্কা তো আছে। সেই আশঙ্কা ছিল বলেই তো জিয়াউর রহমান ক্ষমতায় এসে আওয়ামী লীগকেও অ্যালাউ করেছে, জামাতকেও অ্যালাউ করেছে। তো তাকে তো দেশ চালাতে হবে, দেশ বাঁচাতে হবে। উনি বাঁচিয়েছিলেন। জিয়াউর রহমান আসার আগে কিন্তু ঘটনাগুলো দেখবেন 6 মাস, 3 মাস, 2 মাস পর পট পরিবর্তন হচ্ছে। জিয়াউর রহমান এসে 5 বছরের একটা স্টেবিলিটি দিয়েছেন। ওইটা একটা ভিত্তি ছিল। কেন? কারণ উনি ইনক্লুড করেছিলেন। আর এটার সুফল উনি কী পেয়েছিলেন? 91 সালে তার দল জনগণের সাধারণ মানুষের ভোটে ক্ষমতা চলে আসছে এবং রাদার সারপ্রাইজিংলি। তো ঐক্যমতের তো সুফল পাবে। তো বর্তমান সরকারেরও উচিত দেশের স্বার্থে একটা ঐক্যমতের দিকে যেতে হবে এবং এটা যত দেরি হবে তত জটিল হবে। আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে না, বঙ্গবন্ধু নিশ্চিহ্ন হবে না। তাদেরকে অনেকে ভালোবাসবে, আবার বিপুল অংশ লোক ঘৃণাও করবে। শেষ করে দিচ্ছি, আমি তো অদূর ভবিষ্যতে বাংলাদেশ দেখছি জামাত ভার্সেস আওয়ামী লীগের যুদ্ধ। সেটা প্রিভেন্ট করতে হবে। আচ্ছা, ধন্যবাদ জনাব বাবুল। আজকে তারেক রহমান যে বলেছেন যে জুলাই শহীদদের পুনর্বাসন এবং আহতদের শহীদ এবং আহতদের পুনর্বাসনের জন্য উদ্যোগ নেবে। আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের সময় একটা জুলাই ফাউন্ডেশন করা হয়েছিল, আগে পরে মিলিয়ে 120 কোটি টাকার তহবিল দেওয়া হয়েছে। এখন সেই তহবিল শূন্য, 3 মাস ধরে বা আরও বেশি সময় ধরে কর্মীদের বেতন হয় না। এবং এই তহবিল কিভাবে নয়ছয় হয়েছে, ব্যবহার হয়েছে, সেটা নিয়েও অনেক প্রতিবেদন হয়েছে। তো এটা একটা উদাহরণ দিলাম। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমরা দেখেছি যে যে সরকার গঠন করে যে দল, তার পূর্ববর্তী অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার তাদের অনেক কর্মকাণ্ডকে তারা ছাড় দেয়। বিএনপি এসব নিয়ে, বা আমরা যখন দেখেছি উপদেষ্টাদের এপিএসের দুর্নীতি সেগুলো কিন্তু এখন ধামাচাপা পড়ে গেছে। এগুলো নিয়ে কেন বিএনপি অন্তর্বর্তী সরকারের সময়, মানে তার পরবর্তীতে বিএনপি ক্ষমতা এসেছে বলে অনেক জায়গায় দেখছি আমরা ছাড় দেওয়ার কেন সেই ছাড়গুলো দেওয়া হচ্ছে? শামীম ভাই যেটা বলেছেন অনেকাংশে তো বাস্তবতা এটা, যে জুলাইয়ের পরবর্তী বাস্তবতায় রাজনৈতিক দল হিসেবে বিএনপির কোনো ওইভাবে টোটাল নিয়ন্ত্রণের পরিবেশ ছিল না। একটা তারুণ্যের যে গোষ্ঠী, সেই গোষ্ঠীটা মানে যারা এই অভ্যুত্থানের স্টেক হোল্ডার দাবি করে বা অগ্রভাগে ছিল, তাদের ইম্যাচুরিটি, তাদের আবেগ এবং তাদেরকে যারা পরিচালিত করেছে, তারা বিএনপিকেও তখন শত্রু ভাবা শুরু করলো। হ্যাঁ, এই যে একটা বাস্তবতা, অস্থিরতা 1.5 বছর গিয়েছে, এর মধ্যে অনেক অন্যায় হয়েছে, অনিয়ম হয়েছে, মব হয়েছে। নির্বাচন হওয়ার পরে সেই জন্য আমরা বলেছিলাম যে নির্বাচনটা খুব প্রয়োজন। একটা ম্যাচিউরড পলিটিক্যাল পার্টি হিসেবে বাংলাদেশের মধ্যে বিরাট শূন্যতা তৈরি হয়ে গেছে রাজনীতিতে। হ্যাঁ, বিএনপি যেভাবে চিন্তা করেছে সেইভাবে তো বিএনপি পারেনি। হ্যাঁ, 1.5 বছরে অনেক ড্যামেজ হয়েছে। এখন তো সরকারে এখন তো অনেক কিছু করার সুযোগ আছে। হ্যাঁ, কারো বাড়ি হামলা করা, কারো ভাঙচুর করা, এটা যেমন সুস্থ রাজনীতি হতে পারে না। একটা বিচারিক প্রক্রিয়া যদি থাকে, একটা জায়গায় তো আপনাকে পজ দিতে হবে, একটা জায়গায় তো আপনাকে শেষ করতে হবে। আমি তো আগেও বলেছি যে সবাই খালেদা জিয়া হতে পারে না। খালেদা জিয়া তার মৃত্যু দিয়ে দায় শোধ করেছেন, আমি বলি শেষ করি, কিন্তু কারো বাড়ি ভেঙেছে, এটা যদি আবার আমি ওই জীবনের চাইতে মূল্যবান তো আর কোনো কিছু হয় না। 1400 মানুষ খুন হয়েছে। শামীম ভাই যেটা বারবার বলেছিলেন যে 3টা নির্বাচন শুধু একমাত্র দায় না, কার্যকারণের একটা কথা আছে, যুক্তিবিদ্যা, একটা কাজের আর একটা কারণ। আপনি যখন অন্যায়কে প্রলম্বিত করবেন, প্রাতিষ্ঠানিক ভিত্তি দেবেন, তার পিছনে আরও 10টা অন্যায় আপনার করতে হবে, মানুষ খুন করতে হবে, হ্যাঁ, লুটেরা শাসন তৈরি হবে, নানান ধরনের বিচ্ছিন্ন স্টেক তৈরি হয়ে যাবে রাষ্ট্রের মধ্যে। হয়েছে তাই। শুধু 3টা নির্বাচন না, এই নির্বাচন যদি কার্যকারণ হয়, এর পিছনে অনেক
কারণ হয়, তাহলে অনেক কার্যকারণ তৈরি হয়েছিল বাংলাদেশের মধ্যে। এখানে কোনো অন্যায় অনিয়ম নাই, যেটা স্বাধীনতার পর থেকে ইভেন ওনরা যে শাসন করছে, আমরা স্বৈর শাসক বলি, হুসেইন মোহাম্মদ এরশাদ, তার চাইতে জঘন্য এবং নিষ্ঠুর নির্মম হয়েছে, যেটা আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল খুবই মানে হতাশাজনক। আর আরেকটা যেটা ব্যাপার, যে জুলাইয়ের নাহিদ ইসলামের যে কথাটা আপনি শুরু করেছিলেন, যে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই, এটা হয় নাই, এটা সত্য, সবটুকু হয় না, হবে না। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার জুলাইয়ের আকাঙ্ক্ষার কোনো পার্থক্য নাই। পার্থক্য আছে, বৈষম্যহীন সমাজ বলেন, কল্যাণ রাষ্ট্র, মানবিক রাষ্ট্র বলেন, গণতন্ত্র বলেন, একই তো বিষয়। তা আমরা 53-55 বছরের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা যারা বাস্তবায়ন করতে পারি নেই, 1.5 বছরের 2 বছরের জুলাইয়ের আকাঙ্ক্ষা সব বাস্তবায়ন হয়ে যাবে, এটা আশা করা কি মানে সঙ্গত? পুরোপুরি আশা করা এটা খুবই অসঙ্গত। কারণ আবার পরিবর্তন হয়েছে, আপনি যদি পরিবর্তন খুঁজেন আপনি অনেক পার্থক্য দেখবেন, আপনি অনেক পার্থক্য। সবচেয়ে বড় অর্জন হলো জুলাইয়ের, যে আমরা একটা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পাইছি, একটা নির্বাচন পেয়েছি, হ্যাঁ, একটা গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি, জবাবদিহিতা আমি করতে পারছি, এখানে কথা বলার জন্য কেউ গুম হয়ে যাবে না, সেই আশঙ্কা থেকে আমরা মুক্ত হইতে পারছি। এখানে প্রতিদিন এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয় না, এই আশঙ্কা থেকে আমরা মুক্ত। বাংলাদেশ থেকে সেজন্য আরো চাহিদা তৈরি হচ্ছে, মানুষের শত শত কোটি টাকা পাচার হয়ে যায় না। যেই প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত জীবন, সংযম, সহনশীলতা প্রতিনিয়ত এই বিষয়গুলো তো হয়েছে, যিনি সকালে ঘুম থেকে উঠে গালি দেন না, তার প্রতিপক্ষ আছে না, তার মাকে যারা হত্যা করেছে গালি দেন না, হ্যাঁ, এই যে বিষয়, এটা তো পরিবর্তন হিসেবে আপনি দেখবেন, অবশ্যই দেখতে হবে। এখানে জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়েছে, হ্যাঁ, একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, একটা ন্যায়ের শাসন, 100% ন্যায় যদি আপনি করতে পারতেন অবশ্যই ভালো হতো, হ্যাঁ, কিন্তু সেটা দুনিয়ার কোনো রাষ্ট্রই পারে নাই। সুতরাং জুলাইয়ের আকাঙ্ক্ষা কিছুই বাস্তবায়ন হয় নাই এই কথা যদি বলে, এগুলো অপলাপ। আবার সব আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেছে এই কথা বললেও সেটা ভুল বলা হবে। ধন্যবাদ জনাব বাবুল। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় হচ্ছে। দর্শক, আমরা আরেকটা বিরতি যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। জনাব শামীম হায়দার পাটোয়ারি, জুলাই আন্দোলনের মানে যারা সামনের নেতৃত্বে ছিলেন, তারা এখন নানানভাবেই তারা মানে আলোচিত, সমালোচিত, বিশেষ করে সমালোচনার, আপনি গণমাধ্যমের রিপোর্টগুলো দেখবেন, নানানভাবে তারা সমালোচিত হচ্ছেন। তারা যতটা সমালোচিত হচ্ছেন, এই কারণে জুলাই অভ্যুত্থান নিয়ে সাধারণ মানুষ বলার সুযোগ পাচ্ছেন। এই যে যারা সমর্থক দলে, রাজনৈতিক দল, তারা না, তার বাইরেও জুলাইকে পুনর্মূল্যায়ন হচ্ছে। আপনার কি মনে হয় যে আজকে আমরা জুলাইকে যেভাবে দেখছি, আরও কিছুদিন পরে এসে জুলাইয়ের ন্যারেটিভসটা এরকম থাকবে না? আমার মনে হয় জুলাই যতদিন যাবে এটা আস্তে আস্তে ছোট হবে, কারণ এটা এই মুহূর্তে দেশকে খুব ভালো কিছু দিতে পারছে না। আর ৭১-এর সাথে সংঘর্ষে যাওয়ার কারণে এটা আরও ছোট হবে, কারণ একটা বড় অংশের লোক জুলাই থেকে নিজেকে উইথড্র করবে। আর জুলাইয়ের একটা বড় অংশ মৌলবাদী রাজনীতিতে আবদ্ধ আছে, ৭১ বিরোধী চক্রের সাথে আবদ্ধ আছে। তো যারা ৭১কে ভালোবাসবে, যারা মৌলবাদ বিরোধী, তারা জুলাইয়ের সাথে সম্পৃক্ত হবে না। বাট অন দ্য আদার হ্যান্ড, সরকার পরিবর্তনে, সরকার পতনে জুলাই পৃথিবীর ইতিহাসের একটা ঘটনা হিসেবে থাকবে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তিউনিশিয়াতে এটা হয়েছিল, সিরিয়াতে হয়েছিল, লিবিয়াতে হয়েছিল, ইরাকে হয়েছিল, সব জায়গায় হয়েছিল। আরব স্প্রিং, এটা এখানে মনসুন বলি, কায়রোতে হয়েছিল, সব জায়গায়। তো সিরিয়াতে ব্যর্থ হয়েছিল, সিরিয়াতে ব্যর্থ হওয়ার কারণে 12 বছর পরে সিসি কিন্তু আবার পালাতে বাধ্য হলো, অ্যাট দ্য কস্ট অফ 500,000 পিপল। তো এই ধরনের আন্দোলন যখন ব্যর্থ হয়, তখন লক্ষ লক্ষ মানুষ মারা যায়। এই ধরনের আন্দোলন দ্রুত সফল হওয়া ভালো। তো আমরা মনে করি এর পরে, জুলাইয়ের পরে, যেটি আমার দুঃখ, ডক্টর ইউনূস স্যার এবং এই আন্দোলনকারী ছেলেরা অপরিসীম ক্ষমতা তারা পেয়েছিল, অপরিসীম। তারা যদি দেশকে ভালোবাসতো, দেশকে গড়তে চাইতো, 3 মাসের মধ্যে দেশের চেহারা একটু ইন্টারপ্ট করি। যখন এই যে 5ই আগস্টের পরে ডক্টর ইউনূসের নাম উচ্চারণ করার আগে অনেকে আজকে যে শব্দগুলো ব্যবহার করে, সেই শব্দগুলো ব্যবহার করার সাহস পেত না। আজকে ডক্টর ইউনূসের নাম নেওয়ার আগে অনেকে অনেক রকম বিশেষণ ব্যবহার করে। মাত্র 2 বছরের ব্যবধানে এই পরিবর্তন। ইউনূস স্যার প্রবাদতুল্য ব্যক্তি, কিন্তু উনি যখন মানে কিভাবে তার রাষ্ট্র ক্ষমতায় আসলেন, তখন স্বাভাবিক তাকে কুষ্টি পাথরে মাপা শুরু হয়ে গেল, তার দোষ ত্রুটি, ন্যাচারালি তার ব্যর্থতা, সফলতা। ব্যর্থতা তো অনেক আছে, সফলতা আছে। তিনি প্রায় 2 বছর দেশে কোনো কাউন্টার কু হতে দেননি, কাউন্টার রেভলিউশন হতে দেননি।
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রেখে উনি একটা ভোট করে ক্ষমতা ট্রান্সফার করে দিয়েছেন। হ্যাঁ, উনি ঐক্যমত সৃষ্টি করতে পারতেন, এটা উনি করেননি, ইচ্ছা করে করেননি। উনি আওয়ামী লীগের প্রতি তীব্র ঘৃণা ছিল, সেটা যৌক্তিক কারণ আছে। উনি আওয়ামী লীগের কর্মকাণ্ডগুলোকে সারা বিশ্বে তুলে ধরা, জাদুঘর করা, এগুলোতে বেশি ফোকাস করেছেন। উনি চাইলে আরও 10 লক্ষ লোককে বিদেশে পাঠাতে পারতেন, আরও 1 লক্ষ স্কলারশিপ আনতে পারতেন, সকল দলগুলোকে নিয়ে একটা সুন্দর দেশ করতে পারতেন। বঙ্গবন্ধু যে সুযোগ পেয়েছিলেন উনি সেই সুযোগই পেয়েছিলেন। তো বঙ্গবন্ধু একটা যুদ্ধবিধ্বস্ত দেশ পেয়েছিলেন, উনি কিন্তু একটা মোটামুটি মধ্যবিত্ত দেশ পেয়েছিলেন। তো সেই সুযোগটা বাঙালি জাতি আর কখনো পারবে না। বিএনপি কাম আপ উইথ হিউজ পলিটিক্যাল ব্যাগেজ। একটা পলিটিক্যাল ব্যাগেজ চাইলেই দেশে বৈপ্লবিক পরিবর্তন করতে পারে না। তার সাথে বিগত ইউনুস গভর্নমেন্টের ফেইলিয়রগুলোর দায় বিএনপির উপর আসতেছে। আওয়ামী লীগের 17 বছরের ইনস্টিটিউশনাল ব্রেকআপ দায়, এটাও বিএনপির উপর। এই এতগুলো জিনিস বিএনপির পক্ষে সিস্টেমেটিক্যালি সলভ করা কঠিন, যেটা ওনার পক্ষে সম্ভব ছিল, কারণ ওনার হাতে তখন সেই ক্ষমতাটা ছিল। তিনি এই ক্ষমতাটি এক্সার্ট করেননি, অথবা উনি এই ক্ষমতা দিয়েছেন মবের কাছে, ছাত্রদের কাছে, যে ছাত্ররা ন্যাচারালি রাষ্ট্র সম্পর্কে জানতো না, বিপ্লব সম্পর্কে জানতো, অনেকেই রাষ্ট্র সম্পর্কে জানতো না। তারা সচিব নিয়োগ করেছে, তারা এসপি নিয়োগ করেছে, ডিসি নিয়োগ করেছে, এবং এর ফলশ্রুতি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। সেইটা জনগণ দেখে ফেলেছে। এই দেখে ফেলা জনগণ তাদের উপর আর আস্থা পারবে না। যেটা আমরা বলছিলাম, এই গ্রুপের অধীনে আর কোনো আন্দোলন হবে বলে আমার মনে হয় না। ভবিষ্যতে যে কোনো আন্দোলন হলে নতুন ছাত্র, নতুন নেতার অধীনেই হবে, এবং সেটা হওয়ার সম্ভাবনাও আছে। কিন্তু আমার ধারণা এনাদের ডাকে আর সাধারণ জনগণ নামবে না। ধন্যবাদ জনাব বাবুল। যেটি শামীম ভাই বলছিলেন যে এই জুলাই আন্দোলনের একটি অংশীদার মৌলবাদী রাজনীতি। আমরা নির্বাচনের আগে দেখেছি যে মৌলবাদী রাজনীতি কিভাবে, আপনারাও মাঠে ময়দানে বলেছেন সেই শঙ্কার কথা। না, এই সমস্যা আছে। হ্যাঁ, এইটাকে এক সময় আওয়ামী লীগ প্রতিহত করেছে, এখন বিএনপি কিভাবে এই মৌলবাদী শক্তির না, এগুলো টেকনিক্যালি আপনাকে ডিল করতে হবে। কিভাবে ডিল করবে, এটা টেকনিক্যালি ডিল করতে হবে। আর একটা ব্যাপার হলো কি, ধরেন এই যে প্রফেসর ইউনূস সাহেবের কথা যেটা বলছিলেন, প্রফেসর ইউনূস সাহেব কিন্তু আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বরেণ্য মানুষ, অর্থনীতিবিদ, নোবেল লরিয়েটার, কিন্তু উনি তো রাজনীতিবিদ না। হ্যাঁ, রাজনীতি তো সহজ কোনো পেশা না, কিন্তু মানে একটা ঘাত প্রতিঘাত, একটা গোটা জীবন লড়াই, সংগ্রাম, আত্মদান, স্যাক্রিফাইসের মধ্য দিয়ে একজন রাজনীতিবিদ তৈরি হয়। সকলে হতে পারে না। হ্যাঁ, তো এর জন্য অনেক ত্যাগ লাগে, ঘাম লাগে, শ্রম লাগে, সাধনা লাগে। বাট প্রফেসর ইউনূস সাহেব এই ধরনের লোক না, স্টেটসম্যান না উনি। আর ওনাকে যারা বসিয়েছিলেন, প্রবলেমটা ওইখানে হয়ে গেছে। ওনার ব্যক্তিগত ক্ষোভ তো আছেই, থাকবারও কারণ আছে, কিন্তু ওনাকে যারা নিয়ন্ত্রণ করতেন বা ওনাকে যারা নিয়োগকর্তা বলে উনি ঘোষণা করতেন, তাদের দ্বারা উনি নিয়ন্ত্রিত, তাদের বাইরে উনি যেতে পারেননি, ব্যক্তিগত আবেগের কারণে হোক বা বাধ্য হয়ে হোক। সেখানে কিছু ব্যত্যয় হয়েছে, অনিয়ম হয়েছে, এটা সত্য। আর আপনি যে প্রশ্নটা করেছেন, কি প্রশ্নটা, যে মৌলবাদী শক্তি ছিল, এবং শুধু এটা না, এবং বিএনপি যখন দাবি করে মুক্তিযুদ্ধের, দাবি করে না সেটা সত্য, যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব, মানে জিয়াউর রহমান একটা মুক্তিযুদ্ধের একটা বড় স্টেক তার আছে, তো মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তিকে তারা কিভাবে মোকাবেলা করবে, তাদের নিয়েই তো রাজনীতি করতে হচ্ছে তাকে। না, মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করেছে তারাও তো বাংলাদেশের রাজনীতি করেছে, কিন্তু মেইন স্ট্রিম হওয়া তো সহজ না। হ্যাঁ, সাইডলাইনেই রাজনীতি করতে হচ্ছে। আপনি মৌলবাদী বলেন বা এই 24 জুলাই বিরোধী শক্তি বলেন বা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বলেন, যারাই বলেন, তাদের রাজনীতিতে মেইন স্ট্রিম হওয়া বাংলাদেশে সুদূর পরাহত বলে আমি মনে করছি। মানে আমার 39 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা এবং যতটুকু যা আমার বিদ্যা, পড়াশোনা, তাতে আমি এটা দেখতে পারি এবং বুঝতে পারি। আর ঘন ঘন সময়ে অসময়ে গণ অভ্যুত্থান হয় না, এটা নেচার না। গণ অভ্যুত্থান হয়তো হয় না, কিন্তু বিজেপিও কিন্তু এক সময় 80 সালে 2টি আসন ছিল লোকসভায়, বিজেপি পরে ক্ষমতায় এসছে বাংলাদেশে। সেটা তো নির্বাচনের মধ্য দিয়ে, নির্বাচনের মধ্যে মানুষ যদি হয় ভোট দেয়া হতে পারবে। মানুষ যদি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, বিরোধিতাকারীকে ভোট দিবে, এটা তো গণতন্ত্র, আপনাকে মেনে নিতে হবে। মানুষ যদি 24 পরাজিত, রাজনৈতিকভাবে সেটা কিভাবে মোকাবেলা করবে বিএনপি রাজনৈতিকভাবে? এই যে মৌলবাদী শক্তি, বিএনপি রাজনীতি করছে। বিএনপি ওই মৌলবাদীদের দ্বারাও নিয়ন্ত্রিত হয়নি, বা প্রতিক্রিয়াশীলদের, প্রগতিশীলদের দ্বারাও নিয়ন্ত্রণে, বামের ডাইনে, ডাইনের বামে। বিএনপিকে ভারতের দালাল বলছে না কয়দিন যারা আগে,
এখন আবার তারা কইতেছে না ভারতের দালাল না চীনের দালাল। তো বিএনপির জায়গায় আছে, আপনি আপনার অবস্থান পরিবর্তন করতেছেন এবং বিএনপি ইজ অন রাইট ট্র্যাক। যেটা জিয়াউর রহমান ছিল, আপনি দিনে দিনে আরো প্রমাণিত হবে। ডানপন্থী থাকবে, বামপন্থী থাকবে, প্রগতিশীল থাকবে, প্রতিক্রিয়াশীল থাকবে, এই সব কিছুর নির্যাস নিয়েই আমরা চলতে চাই বা সমন্বয় করেই চলতে চাই। আর আওয়ামী লীগের যে ইস্যুটা, সেই ইস্যুটা আমি বলি কাউকে বাদ দিয়ে, শেষ করে দেবো 10 সেকেন্ড, কাউকে বাদ দিয়ে আমরা রাজনীতি করতে চাই না। আমার দলের মহাসচিব চেয়ারম্যান বারবার বলেছেন যে আমরা কাউকে বাদ দিয়ে রাজনীতি করতে চাই না। হ্যাঁ, এটা শুরু হয়েছিল ওই আমলে, তবে আওয়ামী লীগেরও রিয়েলাইজেশন লাগবে। রিয়েলাইজেশন যদি না থাকে তাদের মধ্যে, তাহলে আওয়ামী লীগেরও ফেরা তো অনুশোচনা আত্মপলব্ধি হলে আওয়ামী লীগের সুযোগ আছে রাজনীতিতে। অনুশোচনা লাগবে, দায় স্বীকার লাগবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। জামাতও দায় স্বীকার করে না 71 ভূমিকার জন্য, আওয়ামী লীগও শত শত মানুষ মারার দায় স্বীকার করবে না। ধন্যবাদ জনাব শহীদুল ইসলাম বাবুল এবং শামীম হায়দার পাটোয়ারি, আপনাদের দুজনকেই আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন, শুভরাত্রি।